In DB কার্যালয় I was treated like football because অনেকে সিনিয়র নেতারা বলছেন এবং এইটা দেখে আসলে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে আমরা টুকু ভাই বিএনপির তখন ওই এনিভে অনেক সিনিয়র নেতা রিমান্ডের পরে দেখবেন তারা সবাই যখন এই আদালত পাড়া আসে একটা সুন্দর জামা আয়রন করা মনে হচ্ছে যে রিমান্ডে কিছু না। এইটা নেতারা তাদের পলিটিক্যাল কর্মীদেরকে সাহসী করার জন্য এনকারেজ করার উৎসাহ দেওয়ার জন্য ভিতরে কি হয় এইটা বলে না। তো আমার কাছে মনে হয়েছে এইটা এক্সপোজ হওয়া দরকার যে পলিটিক্স রাজনীতিবিদরা তো কোনো ক্রিমিনাল না যে তাদের সাথে এই ধরনের জঘন্য আচরণ করবে। এমনকি আমাকে এমন হয়েছে বালতির মধ্যে একটা ছেলেকে প্রস্রাব করাই দিচ্ছে, ওই বালতির মধ্যে কারেন্টের লাইন দেওয়া, তাহলে পানি তো ইউজুয়ালি কারেন্ট ক্যারি করে, তো প্রস্রাব করলে কিন্তু ওইটার সাথে তার মানে হচ্ছে। এখন এইটা হচ্ছে মানসিক টর্চার করার জন্য, মানসিক করার জন্য। তোমার ছোট ভাই, হ্যাঁ এরা তোমার ছোট ভাই, তোমার সাথে তো এগুলো করতে চাই না, মানে মেন্টালি করা যে এর চেয়ে কি করবে একটা মানুষকে যদি এইভাবে আপনারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা দেখায়। বা দ্যাট মিনস আপনার সাথে অনেক সিনিয়রের সাথে এরকম হয়েছে। তো তারপরে যেটা বলছেন একজন অফিসার এই কোনো একটা জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তখন উনি মিরপুরের সম্ভবত ডিসি ছিলেন, ইব্রাহিম নাম হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমাকে এবং ব্যারিস্টার অসীম ভাই বিএনপির আন্তর্জাতিক সম্পাদক একই হ্যান্ডকাপ বেঁধেছে, মুখে হুমকি দামকি দিয়েছিল যে এগুলা না আপনারা এগুলা করেন, হ্যাঁ আমরা জানি। বাট উনি এরকম একটা হুমকি স্বরূপ কোনো খারাপ ল্যাঙ্গুয়েজও ব্যবহার করেনি এবং উনি আমাদের জাস্ট ওই জিজ্ঞাসাবাদ করা লাগে ওই হাজিরা উনি ডেকে নিছে। তারপরে ওনার যে ওই দিন কিছু করেনি, তখন যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সে বলছিল ভাই নির্দেশ আছে করা মাইল এবং ভিডিও হোম মিনিস্টারকে পাঠানো, হোম মিনিস্টার আবার প্রধানমন্ত্রীর কাছে পাঠায়, তো আপনারা একটু নিচে খোঁড়াই খোঁড়াই হেঁটে যাই, মানে উনি বলতেছিল। তো এটা বলছে এই কারণে যে আসলে আমরা ঢালাওভাবে পুলিশকে খারাপ বললে সেটাও ঠিক না। আমরা কিছু ক্ষেত্রে মানবিক পুলিশ, যেমন গলা ব্যথা হয়েছিল অনেকে গরম পানি এনে দিছে। আবার ওইখানেই একজন এডিসি ছিল অ্যাডমিন, তার নাম শাহিন সাহেব, বাড়ি ছিল চাঁদপুরে। মানে ওখানে সিনিয়র লিডাররা থাকলে অ্যাটলিস্ট একটু তাদেরকে সম্মান করে, যে ধরুন ওখানে অফিসার ও কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বিএনপি রিজভি ভাই রাজশাহী ইউনিভার্সিটির নেতা ছিলেন, একটা পার্টির সিনিয়র মহাসচিব, অনেক এক্স এমপি টেমপি, ও আসলে সবাইকে একেবারে তটস্থ করে দিত, মানে এমনভাবে বিহেভিয়ার করতো। নিপুণ রায় মহিলা মানুষ ছিল, ওনার একটা অপারেশন হয়েছে, তো উনি এই আপনার এমনি ওইখানে তো ঢালাও দাঁড়াই থাকতে হয় কিংবা বসে থাকতে হয়, উনি বসে থাকতে পারছেন না, উনি বলছিলেন একটা চেয়ারের করতে। এই কি আপনার অফিস নাকি যেখানে আপনার জন্য চেয়ার করা হবে? তার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে একজন নারী এবং উনি একটা সেন্সিটিভ অপারেশন করেছিল, শারীরিক অসুস্থ, ওনাকে একটা চেয়ার, এটা পলিটিক্যাল লিডারদেরকে এইটুকু অনার করে যে একটা চেয়ার ভিতরেই তো রাখছে, একটা চেয়ার একটু বসবে, কারণ উনি করতে পারছেন না। এমনকি রিজভি ভাই তো লাঠি বর্দি হাতে, রিজভি ভাইকেও একটা চেয়ার পরে বোধহয় কোনো, কিন্তু সে অন্যজন দিয়েছিল, শাহিন সাথে ছিল অ্যাডমিন যার কাজ এটা দেখভাল করা। এত মানে রুড অফিসার ছিল। এবং আরেকদিন একটা ঘটনা ঘটেছে জুম্মার নামাজের সময়, জুম্মার নামাজের আগে আমাকে ওই অ্যাডমিন তার ডেকে নিয়েছিল। তো ডেকে নিয়েছিল, আমরা প্রথম দিকে কথাবার্তা খুব ভালো হয়েছে, কি খবর তোমার, তো আমরা কোর্টে তুলছি, মানে যারা ডিবির কার্যালয়ে থাকে কোর্টে তোলা, তো তারা মনে করে কিছুটা মুক্ত হয়েছে, কারণ এইখানে থাকলে তো অত্যাচার, জেলখানায় তো অন্তত নির্যাতন নাই। তো কথাবার্তা বলার প্রসঙ্গে আমি যখন দাঁড়াই কথা বলতেছিলাম, তখন ওইখানে ওই অফিসার আসলে ওনার নামটা এবং চেহারাটা আমার কিছুটা মনে আছে, সামনে সামনে দেখলে আমি চিনতে পারবো, এমনি নামটা মনে হয়, কারণ উনি জুম্মার নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে আসছে, মাথায় টুপি, একটা নীল শেডের পাঞ্জাবি ছিল। তো মানে বলতেছে যে ও এখনো দাঁড়াই রয়েছে কেমন, এইটা বলেই কিন্তু ওদের হাতে তো এই যে গাড়ির যে মোটা যে লাঠি থেকে, আমার তো হ্যান্ডকাপ হাতে, তার হাতে লাঠি ছিল, সে ইচ্ছা মতো আমার আবার এই বিষয়ে কিন্তু আপনার পিটাইল। তো কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে এইবার মানে এটা বলছি যে আমার ক্ষেত্রে যদি এটা হতে পারে, আর ছাত্রদল শিবির অন্য সাধারণ কর্মী এদেরকে ফুটবলের মতো মনে করেন বলা, এইটা যে তাদের সেন্সিটিভ জায়গা, অনেকে লাথি চর থাপ্পড় কি পরিমাণ যে
একটা নির্মমতা নিষ্ঠুরতা তাদের সাথে হয়েছে, একে বলার অবকাশ রাখে না। তো বলছি যে বলতে গেলে অনেক ঘটনাই বলার আছে, কিন্তু সময় সংক্ষিপ্ত, তো যেই কারণে আমরা বললাম। যাই হোক, এই ধরনের একটা অত্যাচার নির্যাতন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের আমরা এই পরিবর্তনটা পেয়েছি। আমরা সবাই বলছি যে এই পরিবর্তনটাকে টেকসই করার জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থার, আমাদের শাসনতন্ত্রের, আমাদের প্রশাসনের সংস্কার আমরা চাই। কারণ সংস্কার না হলে আবার আরেকটা সরকার যদি ক্ষমতায় আসে, সেও ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করবে। তো তাহলে আমরা কি বারবার নির্যাতিত, নিষ্পেষিত হব? আমরা যখন বাংলাদেশের রাজনীতিতে এসেছি, আজকের এই আন্দোলনের মাধ্যমেও যারা নেতৃত্ব পরিচিত হয়ে একটা দলও গঠন করেছে, 2018 সালে যদি এই কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো না। ওই 18 সালের আন্দোলনের পরিপত্রকে ব্যাক করার জন্য তো আন্দোলন হয়েছে। পরবর্তীতে 2019-এ যদি আমরা ডাকসুতে উইন না করতাম, তাহলে এই যে আজকে নাহিদ ডাকসুতে আমাদের প্যানেলের কালচারাল সেক্রেটারি পদে নির্বাচন করেছে। আপনার আসিফ সে সময় ফার্স্ট ইয়ার ছাত্র ছিল, অনেকে, আকরাম, অনেক নেতৃবৃন্দ যারা ওই ডাকসু কেন্দ্রিক একটা অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে তারা রাজনৈতিক সচেতনভাবে বিশ্ববিদ্যালয়ে কিছুটা কাজকর্মের মধ্যে দিয়ে এই অ্যাক্টিভিজমের মধ্যে জড়িত হয়, এবং ডাকসুই ছিল তাদের একটা বসার জায়গা, কথা বলার জায়গা। ছবি দেন অনেক সময় আমার ডাক্তার, অনেকের কম্পারেন্স, অনেকেই তো এই 18-র আন্দোলন আর 19-এর ডাকসু না হলে জুলাই 24-এ হতো না। হয়তো এই ফেসিবাদের পতন হতো, হয়তো তার আগে হতে পারতো কিংবা পরে হতে পারতো। এবং এই যেই তরুণদেরকে বেস করে পরিবর্তন হয়েছে, এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, ম্যাক্সিমামই ছাত্র অধিকার পরিষদ, এখানে রিয়াদ ভাই, রাশিদুল ইসলাম রিয়াদ ভাই আমাদের প্রবাসী নেতা। ছাত্রদের আমরা 2টো বাসা ভাড়া দিয়েছি একসময় 45,000 টাকা, এবং তারপরে একটা বাসা ভাড়া দিতাম, 2টা চালাইতে পারতাম না। রিয়াদ ভাইকে বলতাম, ভাই শহীদুল ভাই এসে কিংবা আমাদের প্রবাসী অধিকার পরিষদের নেতারা আছে, কারণ আমাদের তো ফাইন্যান্স নেই, তাদের কাছ থেকে নিয়েই। এবং এটা ঠিক যে আমাদের এই জার্নিতে বিএনপি জামাতের অনেক নেতৃবৃন্দ কিংবা সাধারণ মানুষ অনেকেই ফাইন্যান্সিয়ালি, বুদ্ধিভিত্তিক প্রচার প্রচারণা, আন্দোলনের সমর্থন দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। সুতরাং এই আন্দোলনটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যে অনেকে মনে করছে যে আমরাই করেছি, আমরাই আন্দোলনের বাপ মা। আন্দোলনের বাপ মা কেউ, হয়তো অর্গানাইজিং অনেকে ভূমিকা পালন করেছে, স্যাক্রিফাইস করেছে। তাহলে ওই যদি রেটিং করেন, তাহলে এই আন্দোলন তৈরিতে নিজের ঢোল নিজে পেটাচ্ছি না। আমার মতো নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে একটা প্রুফ দেখাতে পারবেন? কে? হু ইজ দিস গাই? নো ওয়ান। এত হামলা মামলার পরেও কিন্তু হাল ছাড়ি নেই। আজকে ধর ওই যে বলছি যে কথা, ওই যে হাদিসটার কথা, যে মানুষ বিপদ কেটে গেলে অহংকারী হয়, উৎফুল্ল হয়। তো আজকে যারা অনেকে ট্রল করে, ক্রিটিসাইজ করে, আমাদেরকে নানান কথা বলে, তো আরে ভাই, আমরা যদি সুবিধার জন্য রাজনীতি করতাম, 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, সেই সময় আমরা বিপি হয়েছিলাম। শেখ হাসিনার আজকের এই পতনের জন্য আমরাই প্লট তৈরি করেছিলাম, প্লটের আমরা তৈরি করেছি, অনেকে সেখানে রসদ যুগে সাপোর্ট দিয়েছে, কিন্তু পথটা কিন্তু আমরা হেঁটে গিয়ে আমরা তৈরি করেছি। তো শেখ হাসিনা আমাদেরকে এমন কোনো সুযোগ সুবিধা নাই যা অফার করে নাই। আমরা তো সেই সুযোগ সুবিধায় গা ভাসিয়ে দেই নাই। বরঞ্চ আপনারা লক্ষ্য করছেন যে 2021 সালের কথাই ভাবেন, মোদী বিরোধী আন্দোলনের আমাদের 64 জন ছাত্র এবং যুবকদেরকে গ্রেপ্তার করেছিল। ওই ক্র্যাকডাউনের বছরই আমাদের যে অঙ্গীকার ছিল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দল ঘোষণা করব। আমরা কিন্তু 26শে অক্টোবর আমাদের দল ঘোষণা করেছিলাম। আজকে আমার এলাকার ভাই, জাস্ট তার ইয়ার জন্য, উইথ ডিউ রেসপেক্ট, অবশ্যই আমাকে কেউ যৌক্তিকভাবে সমালোচনা করতে পারে, আমি সেটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। সো সেই জায়গা থেকে আর সমালোচনাকে আমি ভালোবাসি। সমালোচনা না থাকলে মানুষ রাজনীতিবিদ, নেতা হিসেবে গড়ে উঠতে পারে না। ভাই হচ্ছে পিয়ার পদ্ধতিতে, এখন হতে পারে ঠিক অনেকে বুঝে না। আমাদের দল 2021 সালে আমরা যখন ঘোষণা করি, আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান হবে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হবে, সংসদে আইন করে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট করা হবে যেন নিরপেক্ষ ব্যক্তিরা নিয়োগ পায়, সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্বের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিত্বের সংসদ নিশ্চিত করা হবে। এই কথাগুলো আমরা 21 সালে আমরা বলেছিলাম। সো সেই জায়গা থেকে আমরা বলছি আজকে
ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল পুরো ইলেকশন পিআরে চাচ্ছে। আবার বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল কিংবা বিএনপির সাথে আরো যারা এটাকে সমর্থন করে তারা বলছে যে না, পিআর হলে বারবার গভর্নমেন্ট চেঞ্জ হবে, একটা অস্থিতিশীল গভর্নমেন্ট হবে এবং আমাদেরকে নিয়ে বিদেশিরা খেলার সুযোগ পাবে, যেটা ইমরান খানকে হটিয়ে পাকিস্তানে যাওয়া চলাবস্থা তৈরি করেছে কিংবা আরো অন্যান্য কিছু দেশে যেভাবে তৈরি হয়েছে। তখন অনেকে আলোচনা করছে যে তাহলে আমরা যে বাইক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, যেটা আমাদের ঘোষণা এবং আমাদের দল সেই প্র্যাকটিস, একটা নির্বাহী কমিটি আর একটা উচ্চতর পরিষদ। বিএনপি এটা ম্যাডাম খালেদা জিয়া 16 সালে এটা বলেছিল এবং সংসদের আসনকে 500 উন্নীত করবে, এইটা বিএনপির ঘোষণা ছিল, খালেদা জিয়ার ঘোষণা ছিল। তো তাহলে আসেন, ওকে বিএনপি যদি ওই পজিশনে একমত, আমরা তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আমরা প্রতিনিধিত্ব এনশিওর করি, যেখানে 100 উচ্চ কক্ষের প্রতিনিধি আর নিম্ন কক্ষে হচ্ছে 400। তাহলে তার নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতেই 300 আসনে 300 এমপি হবে। তাহলে ওই উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটি বলা হচ্ছে যে কে কাকে কার কাছে যাবে, কে কার নেতা, এগুলো তো চিনবে না। এক্সিস্টিং সিস্টেম লোয়ার হাউসে থাকতেছে, সমস্যা নেই। উচ্চ কক্ষে আমরা কেন বলছি? উচ্চ কক্ষ আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা থাকবে না, তারা জাস্ট কিছু বিলকে, কিছু প্রস্তাবকে স্ক্রিনিং করতে পারবে, ডিসকাস করতে পারবে। সেইখানে আমরা বলছি যে পাশাপাশি পররাষ্ট্র নীতি, বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি, কোনো যুদ্ধ অবস্থার মতো পরিস্থিতি তৈরি হলে এই রকমের পরিস্থিতিতে যেন উচ্চকক্ষেরও অনুমোদনটা লাগে, এরকম মৌলিক কিছু বিষয় আমরা কনসার্নের জন্য আমরা বলছি ওইখানে কিছুটা ক্ষমতা দেওয়া। তো সেই ক্ষেত্রে ওই 100 আমরা ভোটের অনুপাতে চাচ্ছি এই কারণে যে তাহলে সব দলের একটা প্রতিনিধিত্ব থাকবে, সংসদটা অত্যন্ত একটা ভাইব্রেন্ট সংসদ হবে। এবং এইটাতে আমি যতদূর জানি ইন্টারনালি বিভিন্নভাবে মতামত যে বিএনপি অর্ধেক পিআর আর অর্ধেক ভোটের এই আপনার প্রাপ্ত আসন কিংবা এক্সিস্টিং সিস্টেমে এরকম কন্ডিশনে এগ্রি করতে পারে। তো এটাও তো ভালো, একটা আলোচনার মধ্যে দিয়ে তো একটা ঐক্যের জায়গায় পৌঁছাচ্ছে। তো এইটি হচ্ছে আমাদের প্রত্যাশা। শুধুমাত্র কিছু হয় নাই, কিছু হচ্ছে না, মঞ্জু ভাই যেটা বলছিলেন যে আমাদের প্রত্যাশা ছিল অনেক, যে কারণে আমরা হতাশ হচ্ছি, হতাশার কোনো কারণ নাই। জুলাই বাংলাদেশের জাগ্রত থাকবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরাও জাগ্রত থাকব এবং আমাদের জাগরণের মধ্যে দিয়েই আমাদের সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব।